তো আজকের ক্লাস হচ্ছে আরবদের সিন্ধু বিজয়। হেডিং, হ্যাঁ, দ্য আরব কনকার্ড সিন্ধুজ। আজ থেকে অ্যাকচুয়াল মুসলিম হিস্ট্রি আমরা পড়তে শুরু করেছি। আজকে ওভারভিউ নেব, ঠিক আছে? তারপর থেকে কন্টিনিউ চলবে, সকালে রাতে দুবেলা ক্লাস চলবে। হ্যাঁ, ইতিহাসের ওপর। তো আরবদের সিন্ধু বিজয়, ঠিক আছে? তো আমরা একটা কোয়েশ্চেন থাকে এখানে যে আরবরা কবে সিন্ধু বিজয় করে, 712 AD আমরা লিখি, তাই না? তো এর আমরা হিস্ট্রি আর জানবো। তো আরবরা কেন সিন্ধু বিজয় করেছিল? আমরা যখন কোনো হিস্ট্রি পড়ি বা হিস্ট্রি লিখি, অপশনালও যদি আমরা লিখি, তা আমাদের কী ফরম্যাটে লিখতে হয় জানো? হ্যাঁ, আমরা প্রথমে কী লিখি? ভূমিকা লিখি, তাই না? তারপরে কী লিখি? কারণ, ঠিক আছে? যে যদি আমরা, আর তারপরে লিখি শেষে ফলাফল। তা আমরা যখন আরবদের সিন্ধু বিজয় লিখি পড়বো, তখন আমাদেরকে কী দিতে হবে? আগে ভূমিকা, তাই না? আমাদেরকে ফার্স্ট দিতে হবে ভূমিকা, যেটাকে ইংলিশে কী বলে? ইন্ট্রো। সেকেন্ড প্যারা কী দেবো? কারণ, এক্সপ্লেনেশনও বলতে পারি, ঠিক আছে? তারপরে কি লিখবো? ফলাফল। বুঝতে পারছি? তো ফলাফলে কি হয়? এটা এই তিনটে মেন, আমরা এই যে কোনো জিনিসে আমরা এটা পড়ি, ঠিক আছে? আর আমরা নোটসও যখন লিখি অপশনালে, আমাদেরকে এইগুলোকে মাথায় রেখে লিখতে হবে। তো যদি ভূমিকা যেটা আমরা লিখি ইন্ট্রো, তা আমরা আরবদের সিন্ধু বিজয় পড়বো আজকে। তা আগে আমাদেরকে যে কী জানতে হবে? ভূমিকা। ভূমিকাতে কী জানবো? যে কারা আরব, তাই না? আরবের লোকরা কারা, কোথায় আরব, ওরা সিন্ধু কেন বিজয় করলো, ওটা কারণে চলে আসবে, তাই তো? কারণ থাকবে কিছু, তার ফলে যখন বিজয় করে নেবে তার ফলে কিছু ঘটবে আমাদের এখানে, সেটা আমরা পড়ে যাবো। সিম্পল। এইভাবে আমরা সিকোয়েন্স লিখে নিলে ব্যাপারটা আমরা বুঝেও যাবো, আর আমাদের এমনভাবে পিকচারাইজ থাকবে যেখান থেকে মানে কোনো কোয়েশ্চেনও বাদ যাবে না। আর আমরা যখন কোয়েশ্চেন পড়বে মেন্সে বা প্রিলিমসে, আমরা ওখান থেকে মনে পড়ে যাবে। আগে দেখতে হবে আরব কোন জায়গায় আর ইন্ডিয়া কোন জায়গায়। আর আরবরা সিন্ধু হঠাৎ কেন বিজয় করবে, আরবদের সাথে ইন্ডিয়ার রিলেশনটা কী থাকবে, কিছু জিনিস আমাদেরকে এখন জানতে হবে। তো আরব হচ্ছে এই পার্টটা পুরোটা, ঠিক আছে? এই যে পার্টটা আমি বলছি, এইটা সৌদি আরব, এই যে এই পার্টটা। তাহলে এই পার্টটা কোনটা? পাকিস্তান। এই পার্টটা আফগানিস্তান, এগুলো ইরান, ঠিক আছে? কিন্তু আমরা এখন ইতিহাস পড়তে চলেছি, মোটামোটা ধরে নিলাম 700 AD ইতিহাস আমরা পড়তে চলছি, বা 600 AD। 600 AD থেকে আজকে 700 AD ইতিহাস পড়ব। তো আজকে যখন আমরা 600 থেকে 700 AD ইতিহাস পড়ব, তখন আমার সাথে সাথে তোমরা কী করবে না, ওই 700-600 AD আমরা চলে যাব, ফ্ল্যাশব্যাক, ঠিক আছে? যেতে সবাই, তা আমরা টাইম মেশিনে চাপছি, সবাই চলে যাচ্ছে ওই। তো যে যা ভাবছো সব বন্ধ করে দেয়, আমরা আবার ব্যাকে চলে যাচ্ছি, তবেই ইতিহাসটা ভালো করে পড়া যাবে, ঠিক আছে? আমরা যাব 600 AD। যখন আমরা 600 AD যাবো না, আমরা কী দেখবো? আমরা এখন এক্সিস্ট করছি কোথায়? ওয়েস্ট বেঙ্গলে। কিন্তু 600 AD যখন আমরা যাবো, আস্তে 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 এই যে প্রথম কী হবে, এই নামটা আমরা মিটে দেবো, এটার নাম লিখবো আমরা ইন্ডিয়া, তাই না? এটাও কিছুটা পার্ট ইন্ডিয়া, পুরো পেছনে পেছনে ব্যাক যাচ্ছি আমরা। আর এটাও কিছুটা পার্ট ইন্ডিয়া, এটাও ইন্ডিয়া, তাই না? তাহলে আমরা এখন অনেকটা ব্যাকে চলে গেছি, যখন কি হচ্ছে এখানে সব ইন্ডিয়া হয়ে যাচ্ছে। আর অ্যাজ এই পার্টটা কনসিডার হচ্ছে তাহলে কি আরব হিসাবে, ঠিক আছে? তাহলে আমরা এখন যেখানে এক্সিস্ট করছি সেখানে কি হচ্ছে, এখানে আরব থাকছে, এখান থেকে ইন্ডিয়া শুরু হয়ে যাচ্ছে পুরোটা। আমরা এর আগে পড়েছিলাম গুপ্তদের ডিসলাইন আর পোস্ট অফ গুপ্ত, তাই না? গুপ্তদের পরবর্তীতে কারা। যখন গুপ্তদের পরবর্তী পড়লাম, তখন দেখলাম গুপ্তদের একটা বড়, গুপ্তরা যখন এখানে ছিল তখন পুরো ভারত জুড়ে শাসন ব্যবস্থা চলছিল। যখন গুপ্তরা ডিসলাইন হয়ে যাবে, তারপর আসবে পরবর্তী গুপ্ত, অনেকরা কী হবে, স্বাধীন ঘোষণা করে দেবে। তার মধ্যে এখানে পুষ্যবতী বংশ এখানে থাকবে, কোন যে কী থাকবে, মৈত্রী বংশ, গুজরাটে মৈত্রক বংশ, বল্লভীদের মৈত্রক বংশ,
এখানে মালওয়া থাকবে, আমাদের এখানে গৌড় থাকবে ওয়েস্ট বেঙ্গলে, তাই না? তো এইভাবে ভারত বিভিন্ন জায়গায় ভাগ হয়ে যাবে। এগুলোও বিভিন্ন গুপ্তদের আন্ডারে যারা ছিল এইসব জায়গায় তখন হুনরা থাকবে, তাই না? তো এইভাবে সব জায়গায় ইন্ডিপেন্ডেন্ট শাসন ব্যবস্থা চলবে, এটুকু আমরা বুঝতে পেরেছি। এত হিস্ট্রি আমরা পড়েওছি, কিন্তু আজকে আমরা কিন্তু এতটা পড়তে পড়তে আমরা কিন্তু 680-তে ঢুকে গেছি, তাই না? অলরেডি আগে আমরা 680-তে ঢুকে গেছি, কিন্তু আজকে যখন 680-তে ঢুকছি তখন আমরা একটা গল্প জানবো যে আরবরা এই সময় সিন্ধু বিজয় করবে, ঠিক আছে? তা আরবরা সিন্ধু বিজয় যে করবে, তো এর প্রথম পড়ছে আমরা ভূমিকা। আরব কারা আমরা বুঝলাম, আরবরা এই জায়গায় থাকতো। ভূমিকা পড়লাম যেগুলো ইন্ডিয়ার আন্ডারে পড়তো। এবার আমরা একটা জিনিস জানবো যে আরবদের সাথে আমাদের রিলেশনটা কী ছিল, প্রথম জানবো কেন হঠাৎ ওরা সিন্ধুতে চলে এলো, ঠিক আছে? না, আরবের সাথে আমাদের রিলেশন ছিল ব্যবসায়িক রিলেশন। আরবের সাথে ইন্ডিয়ার প্রচুর ব্যবসা হতো, আরবিয়ান লোকেদের সাথে ইন্ডিয়ারা প্রচুর ব্যবসা করতো। আরবের লোকেরা ধরে নাও এখান থেকে পথে এতটা আসতো, ঠিক আছে, এবার এই দিক দিয়ে কোনোভাবে আসতো, এখান থেকে জলপথে ইন্ডিয়ার এই কেরল ফেরল এই জায়গায় আসতো, ঠিক আছে, বা গুজরাটের এই জায়গায় আসতো। এগুলো জলপথে ট্রেড করার জায়গা ছিল। আমাদের ওয়েস্ট কোস্টটা আরব থেকে আসতো, ঠিক আছে? তো ইন্ডিয়াতে ওরা আসতো, ওখান থেকে ব্যবসা করে ইন্ডিয়া থেকে কিছু জিনিসপত্র নিয়ে যেত আরবে, আর আরব কী করতো, ওগুলোকে ইউরোপে পাঠিয়ে দিত, বা এই পাশে ইরাক ফিরাক যে সব জায়গাগুলো আছে সেগুলো নিয়ে পাঠিয়ে দিত। তাহলে ওরা মাঝে ট্রেডের কাজ করতো। আরবদের 90% লোক ট্রেডের সাথে রিলেটেড ছিল, ব্যবসা বাণিজ্য। এগুলো আমাদের বুঝতে হবে কেন আরবদের 90% লোক ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত ছিল আজ থেকে কয়েক হাজার বছর আগে। কারণ আরব যে অঞ্চলটা, সেখানে কী ছিল, পুরো মরুভূমি অঞ্চল ছিল। আর যেহেতু পুরো মরুভূমি অঞ্চল, বালু আর বালু, তাই তো বালি থাকায় কী হবে, ওখানে চাষ হবে না। আর আজ থেকে আমি কথা বলছি কয়েক হাজার বছর আগে, তাই না? কত বছর হচ্ছে, 2-2.5 কী বলে 1,500 বছর আগে। তো 1,500 বছর আগে মেন ইম্পর্টেন্স কিসের উপর ছিল? এগ্রিকালচার। ওদের ওখানে তো এগ্রিকালচার হয় না। এগ্রিকালচার বলতে আরবে কী হয়? খেজুর। একটা এগ্রিকালচার, সেটা খেজুর, ঠিক আছে? তাহলে ওদের লোকরা আর কী করবে? খেজুর খেয়ে কতদিন চলবে, তাই না? ওরা নিশ্চয়ই আর তো কিছু চাষ হবে না, অন্য জমিতে চাষ করতে দেবে না। তোরা কী করবে? বাইরে আসবে ব্যবসা। ওদের কাছে একটাই পথ থাকবে, ব্যবসা করার। তাই আরবের লোকেরা ব্যবসা করে। ইন্ডিয়ার লোকেরা কিন্তু ওইভাবে ব্যবসা করে না। কারণ কেন? আমাদের জমি আছে, আমরা এগ্রিকালচার করব, ঠিক আছে? তা আরবদের এই যে কাবলিওয়ালা বলি আমরা, তাই না, এই কনসেপ্ট আছে, ওরা ব্যবসা করতে এখানে আসে। কেন আসবে? কেন ওদের ওখানে কোনো এগ্রিকালচার ফেসিলিটি নেই, যেটা আগে ওটাই মেন ছিল। তো ওরা কী করতো? মিডিল ম্যানের কাজ করতো। যেখানে এগ্রিকালচার হতো ভালো জিনিস, সেটা অন্য দিয়ে দিত। ওদের কাছ থেকে কিছু জিনিস হতো, এটা আমাদের এখানে পৌঁছে দিত, ব্যাস। তার মধ্যে ওরাও কিছু খাবার দাবার খেয়ে নিত জিনিসগুলো। এটা থাকলো আরবের কাজ। আরব দীর্ঘ কয়েক বছর ধরে এই কাজ করেছে। তা আরব যদি এই কাজ করে, তাহলে আরবের যে রাজারা থাকবে তাদের কিছু ফল্ট দেখা যাবে। আরবদের রাজা আমাদের মতো হবে না। কারণ কেন? কারণ আমাদের যে এখানকার যে রাজাগুলো থাকবে, ঠিক আছে, সেই রাজাগুলো ইম্পর্টেন্স কী থাকবে? আমাদের রাজাগুলো একটা নিজের এরিয়া থাকবে, ওদের রাজাদেরও থাকবে। আরবদের রাজা আর আমাদের রাজার মধ্যে আমরা আগে ভাগ করে নিই, ঠিক আছে, যেহেতু ভূমিকা পড়ছি। আমাদের রাজার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কী থাকবে? যে আমাদের রাজার শক্তিশালী থাকবে, রাজা তো শক্তিশালী হবে, ওদের রাজাও শক্তিশালী হবে। তাহলে এটাও কী হয়ে যাচ্ছে? আমাদের রাজাও সুন্দর দেখতে হবে, ওদের রাজাও সুন্দর দেখতেই হবে। আরবদের লোক তো সুন্দর দেখতেই হয়। তাহলে পার্থক্যটা কোথায় থাকবে? পার্থক্য যে জায়গায় থাকবে সেটা হচ্ছে ওদের রাজা সেরকম ট্যাক্স পাবে না, আমাদের রাজার প্রচুর ট্যাক্স পাবে, যেটা দিয়ে রাজা তার রাজ্য চলবে। ওদের রাজা যেখান থেকে ট্যাক্স পাবে সেটা হচ্ছে অনলি ফর ট্রেড, ঠিক আছে, যারা ব্যবসা করছে সেখান থেকে কিছু ট্যাক্স কালেক্ট করছে। কিন্তু আমাদের রাজার আন্ডারে প্রচুর জায়গা জমি থাকবে, যেখানে প্রচুর প্রোডাকশন হবে, প্রচুর এগ্রিকালচার হবে, আর সেখান থেকে এগ্রিকালচারে ফসলও পাবে বা টাকা হিসাবেও পাবে, তাই না? তা আমাদের রাজাগুলো সমৃদ্ধ হবে ভারতে, ঠিক আছে, যেটা আরবের রাজা হবে কোনো দিনও, কেন ওখানে এগ্রিকালচার হয় না। তাহলে আমাদের রাজার সাথে আরবদের রাজাদের যেটা সবথেকে ইম্পর্টেন্ট জায়গা, রাজার যেটা সবথেকে রাজকোষ কী হবে? ওদের শূন্য থাকবে না, মানে কম থাকবে, আর আমাদের রাজকোষ রাজাদেরই থাকবে। তা আমাদের রাজার সাথে তাদের রাজাদের
এটা বড় ডিফেক্ট। আরবরা যখন বেরোবে ওখান থেকে বিজয় করতে সিন্ধু, মেজর কারণ যখন আমরা কারণ পড়বো তখন এটা একটা কারণ দেব যে ওদের তো মেন কী থাকবে, এগ্রিকালচার থাকবে না, খাবার তো দরকার, ঠিক আছে। তো যদি কিছু জায়গা যেগুলো এগ্রিকালচার রিলেটেড জায়গা সেগুলোকে যদি দখল করা যায় তো ওখান থেকে তো খাবারটা চলে আসতে পারে। তো কারণ আমরা লিখবো একটু পরে, বুঝতে পেরেছি। তো আমরা এইভাবে পয়েন্টগুলো তৈরি করতে হবে। তো আমরা বুঝছি আরবদেরকে, ঠিক আছে। আরবদের সাথে ভারতের প্রচুর পুরনো রিলেশন। এবার হঠাৎ ভারতের সাথে এরা কেন রিলেশন করবে? কারণ ইন্ডিয়া তাই জিওগ্রাফিক্যাল লোকেশনের জন্য এমন একটা কান্ট্রি হবে যেখানে প্রচুর চাষবাস হবে। আমি বারবার বলে যাই না, হ্যাঁ বারবার কি বলে যায় যে ইন্ডিয়া এই 23.5 ডিগ্রি নর্থ থেকে 23.5 ডিগ্রি সাউথের মধ্যে এখানে ইন্ডিয়া এক্সিস্ট করে, এই পার্টটাতে, ঠিক আছে। তো এই পার্টটাতে ইন্ডিয়া এক্সিস্ট করার ফলে একটু যদি নিচে হতো তাহলে প্রচুর গরম চাপ হয়ে যেত। এমন জায়গায় আছে ইন্ডিয়া যেখানে মৌসুমি বায়ু পাওয়া যায়, প্লাস তিন চারটা ঋতু পাওয়া যায়, যার ফলে ডিফারেন্ট টাইপ অফ কী হয়, ফসল হয়, যেটা কিন্তু অন্য কোনো জায়গায় চাপ আছে। আর এখানে ভারতের কিছুটা জায়গা যেখানে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, তাই কিছুটা জায়গা একদম চাষ করার জন্য এফেক্টেড হয়, কিছু উপরে জায়গাগুলো কী হয়, ঠান্ডা হয়, তাই না। আর ঠান্ডা যে হয় তো ওখানে ঠান্ডার যেসব জিনিসগুলো চাষ হয় সেগুলো ওখানে হয়। তাহলে ইন্ডিয়াতে এক এক দিনে 7-8টা ঋতু দেখতে পাই আমরা। ঘুম থেকে উঠলে ঠান্ডা লাগে ভোরে, যে একটু তারপরে গরম লাগবে, তারপরে বিকেলে আবার বেশ বসন্তকালের মতো ফিল হবে, আবার রাত যেতে যেতে আবার ঠান্ডা পড়ে যাবে, তাই না। তো যাই হোক, ভোরবেলায় তো প্রত্যেক দিনই গরমকাল থাকলেও ঠান্ডাকাল লাগবে মনে হয়, তাই না। তো এই যে সিচুয়েশানটা, ইন্ডিয়াতে 4-5টা ঋতু এক এক দিনে বিরাজ করে, প্লাস একটা ভালো বৃষ্টি হয়, বৃষ্টি যেটা প্রাকৃতিক দেয়, তাই না। প্লাস এখানে বরফ পড়ে না, যা চাষ হবে সব ঠিকঠাক হবে, ঠিক আছে। তো ইন্ডিয়াতে এমন প্রাকৃতিক এই পরিবেশ পাওয়ার জন্য ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে চাষ হয়। আর চাষে ডিফারেন্ট টাইপ অফ চাষ হয়, যেটা আগেকার লোকেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ আগে চাষই মেন ছিল, তাই না। যত প্রোডাকশন হবে, ওয়ার্ল্ডে খাবার দরকার হবে, সবাই খাবার নিতে কোথায় আসবে, ইন্ডিয়াতে। কারণ এর 23.5 ডিগ্রির উপর বা নিচে কী হতে আর ওরকম চাষ হবে না, কারণ ওগুলো ঠান্ডা থাকবে, ঠান্ডার ফলে বরফ পড়বে, বা ওদের জিওগ্রাফিক্যাল লোকেশনটা খুব ঠিক একটা ভালো না, যার ফলে এত ইন্ডিয়ার মতো চাষ কথা হয় না। ইন্ডিয়া ইজ এ গড গিফটেড কান্ট্রি, ঠিক আছে একটা। আর এখানে যারা বসবাস করছে তাহলে আমরাও গড গিফটেড। এবার ধরে নাম আমি ধরলাম শুভঙ্করকে ধরলে যদি কিছু আজ না হয়, ও বাড়িতে যেয়ে পরে কী করবে না, ও অন্তত চাষবাস করে খেতে পারবে, কারণ ওর জমি আছে 2 জায়গাটা, ঠিক আছে। কিন্তু ধরলে আমি ধরলাম রাহুলের জন্ম হয়েছে আরবে, সৌদি আরবে। এবার ও চাকরি বাকরি পায়নি, শুধু ওর কাছে এখন কি আছে, জমি আছে, 1 কাঠা বালি আছে, কি করবে ও, বুঝতে পেরেছো তো। একটা খাবার শর্টেজও সারা জীবন থাকবে, তাই না। আমাদের এখানে এই খাবার শর্টেজটা থাকবে না, প্রাকৃতিকভাবে সেটা আমাদেরকে দিয়েছে। তো ওয়ার্ল্ডে কোনো জায়গায় সেরকম খাবার নেই, ইন্ডিয়া সবথেকে মেজর, প্লাস এটা এত নদীমাতৃক দেশ, এত ভালো এগ্রিকালচার হয়, তাই ওয়ার্ল্ড থেকে সমস্ত লোক যারা সমস্ত রাজা তারা কি করতো, ইন্ডিয়ার দিকে আসার চেষ্টা করতো, ইন্ডিয়া থেকে খাবার নিয়ে যাবে তাদের ওখানে। ডিফারেন্ট টাইপ অফ ফুডস এখানে পাওয়া যায়, খাবার ছিল মেন এগ্রিকালচার, তাই না, খাবার তো খেতে হবে। তো এই কাজ ইন্ডিয়াতে আসা তো চারটিখানে ব্যাপার নয়, ওই জন্যই কী হতো না, ওয়ার্ল্ড থেকে এই যে আরবের লোকরা মিডিল ম্যানে কাজ করতো, তারা কি করতো, ইন্ডিয়াতে আসতো, ইন্ডিয়া থেকে খাবারগুলো নিয়ে নিত। ইন্ডিয়াকে হয় সেই সময় কী হতো, বাটার সিস্টেম কাজ করতো, হয় কিছু দিয়ে কিছু জিনিস নাও, নাহলে সোনা দানা দিয়ে জিনিস নাও। গান্ধীজি টাকা ছাপ, এরকম ডলার ছাপ চলতো না, তো হয় সোনা দানা দিয়ে পরে কিনতো, আর নয় ওরাও কিছু ওদিক দিয়ে খাবার নিয়ে আসতো, এদেরকে দিত, ওর পরিবর্তিতে কিছু নিয়ে যেত। তো ইউরোপের লোক তো এদিকে আছে, তারা তো এখানে রাস্তা খুব চাপ হয়ে যাবে, জলপথে তখন আবিষ্কার হয়নি, তো এরা এই কাজটা করতো, এরা এখান থেকে এইটুকু জলপথে যেত, এদিক থেকে ব্যবসা নিয়ে যেত, এদেরকে কিছু দিত, হয় কোনো গুডস বা কোনো সোনা দানা, তারপরে ওখান থেকে আবার এখানে নিয়ে যাওয়ার পরে এখান থেকে কী করতো, ইউরোপে মালটা পাঠাতো, বা আরও এইদিকে। শুধু ইন্ডিয়ায় করতো না, এর সাথে ইন্ডিয়াদের সাথে চাইনিজরাও আসতো ইন্ডিয়াতে, এসব জাপানিজরাও আসতো ইন্ডিয়াতে এইসব জিনিসগুলো নিতে, এতটা ইম্পর্টেন্ট ছিল ইন্ডিয়াতে আরবরা বেসিক্যালি। তো এই আরবরা ইন্ডিয়ার আসার, আমরা কেন আসবে ইন্ডিয়া এটা আমরা বুঝতে পেরেছি।
কারণ ওয়ার্ল্ডে আর কোথাও খাবার পাওয়া যায় না ইন্ডিয়ার মতো, ধান গম এগুলো আমি বারবার বলেছি, ডিফারেন্ট টাইপ অফ মশলা, তাই না, সব পাওয়া যায়। ইন্ডিয়া ফেমাস ছিল মশলার জন্য, এখনও আছে। ইউরোপে আরও সেরকম কোথাও মশলা পাওয়া যায় না। আর ইউরোপে ঠান্ডার দেশ, ওরা তো মশলা জাতীয় খাবার খাবেই, মাংস খাবে, মশলা লাগবে, আসবে কোথা থেকে? ইন্ডিয়া থেকে। তখন থেকে ইন্ডিয়া মশলার দ্বীপ আছে আমাদের এখানে, এলাইচ দ্বীপ আছে একটা, হয় দ্বীপ বলছে, পাহাড় আছে, সরি এলাইচের পাহাড় আছে, মানে এতটাই ব্যাপার, ঠিক আছে। তো যারা সবাই আসবে না, এসে পরে কী করবে, ইন্ডিয়াতে সব প্রোডাক্ট গুডস নেবে, তারপরে যত এগ্রিকালচার প্রোডাক্টস নেবে, আর ইন্ডিয়াকে টাকা দিয়ে 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 কী করবে, ইন্ডিয়ার সোনা বানাতে একদম রাজাগুলো ভরে যাবে, এত ট্যাক্স করে। ওই জন্য তো ইন্ডিয়াকে বলবে সোনেকা চিড়িয়া, এই জন্যই বলা হবে, কারণ একটাই থাকবে, সোনার পাখি এই জন্যই বলা হবে, কারণ এর কাছে সবাই অত্যাধিক সোনাদানা থাকবে, অত্যাধিক ভালো জমি থাকবে, অত্যাধিক চাষ হবে, যেখানকার আশেপাশে সব রাজাগুলো না খেয়ে খাবার জন্য ওদের টেনশন যে আমাদেরকে ওইদিকে যেতে হবে, ওখান থেকে খাবার আনতে হবে, এই কাজগুলো করবে, আর ইন্ডিয়ার কাছে ওগুলো জন্মগত পাবে, যে বৃষ্টি হবে, সব হবে, চাষ হবে। এত ভালো একটা দেশ ইন্ডিয়া, ঠিক আছে। তা আমরা বুঝে গেছি যে ইন্ডিয়ার ইম্পর্টেন্স বুঝে গেছি, আরবরা ইন্ডিয়ার সাথে কী ব্যবসা করতে আমরা বুঝে গেছি, ঠিক আছে। আর এই ব্যবসা অনেক দিন ধরে, একটা কোয়েশ্চেন আছে বিসিএসে যে মুসলিমদের সাথে ইন্ডিয়ারা প্রথম কোথায় দেখা হয়, ইন্ডিয়াদের কোয়েশ্চেন এসেছিল বা আসবেও, মুসলিমদের সাথে ইন্ডিয়াদের প্রথম কোথায় দেখা হয়? অ্যান্সার হবে মালাবার উপকূল। এখানে এই মালাবার উপকূলে কেরলের আরবরা প্রথম এখানেই আসতো, এইসব জায়গায় আসতো ব্যবসা করতে, ঠিক আছে, জলপথে। তো এটা কোয়েশ্চেন এসেছিলো, আবার আসবে, আমরা বলছি এগুলো সব কিন্তু লিখে নেবে, হ্যাঁ। প্রিলিতে এসেছিলো না, তো আসবে এগুলো, প্রিলিমস আগে আগে ইউপিএসসিতে এসছে। হ্যাঁ, মানে মুসলিমদের সাথে আমাদের পরিচিত ব্যবসা ট্রেডের সাথে, তার আগে আমরা দেখিনি, আক্রমণ হিসেবে আসেনি, তারা ট্রেড করতে আসতো। ট্রেড মালাবার উপকূল থেকে, মালাবার উপকূল কেন ফেমাস? এটা মশলার জন্য ফেমাস, ওয়ার্ল্ডের সব থেকে ভালো আর ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট কোয়ালিটি বলতে পারি, এবং আর এত মশলাও কোথাও পাওয়া যায় না আমাদের মালাবার উপকূলে যা মশলা পাওয়া যায়। মালাবার উপকূলে সব থেকে বেশি থোরিয়াম রিজার্ভ আছে, তাই না, আমরা জিওগ্রাফিতে পড়ছিলাম না, তো আমরা বুঝতে পেরেছি। তো এত কিছু যে ইন্ডিয়াতে আছে, আর ওয়ার্ল্ডে এসব কিচ্ছু নেই, তা ওয়ার্ল্ডের লোকগুলো কি না খেয়ে থাকবে? আবার ওদের ধরুন একটু কিছু ধান পরিস হচ্ছে, সে ওরা গম পরিস হচ্ছে, গম খেয়েই থাকছে রুটি, কিন্তু ওদেরকে আর অন্য কিছু খেতে ইচ্ছে করে না, করবে নিশ্চয়ই। এগুলো পাবে কোথায়? ইন্ডিয়া একমাত্র। যেগুলো ঠান্ডার দেশ সেখানে শুধু গম চাষ হবে আর কিছু ঠান্ডার ফসল চাষ হবে, যেগুলো গরমের দেশ সেগুলো শুধু গরমের কিছু জিনিস আছে, সেগুলো তরমুজ খরবুজ এগুলো চাষ হবে, শসা টসা এগুলো। কিন্তু ইন্ডিয়া এমন একটা কান্ট্রি এখানে সব ঋতু আসে এখানে, হ্যাঁ, ইন্ডিয়ার আশেপাশেও এই অনেক জায়গায় যেগুলো সব ঋতু আসে, কিন্তু ওখানকার অ্যাটমসফিয়ারটা মানে স্ট্রাকচারটা ঠিক নেই, যার ফলে সব কিছু চাষ হয় না, ঠিক আছে। কিছুটা মরুভূমি পড়ে যায়। হ্যাঁ কিসের? হ্যাঁ, ইস্টার্ন সাইডে ট্রেড হতো, ইস্টার্ন সাইড বললাম তো আমাদের, আপনার চায়না, তারপরে এরা আসতো তখন, সমস্যা আমি, কিন্তু ট্রেড এই পাশ থেকে সব থেকে বেশি ট্রেডটা হতো, স্ট্রাকচার বুঝে গেছি। এবার তো এই ট্রেডটা ইউরোপের সাথে আমাদেরকে পুরো ট্রেডটাকে কানেক্ট করতো কারা? আরবরা আমাদের এখান থেকে গুডস নিত, ইউরোপকে দিয়ে দিত, ইউরোপ থেকে টাকা নিত, টাকা তো চলতো না, সোনা দানা এইসব, আর আমাদেরকে এখানে সোনা দানা দিত, ওরা আগে থেকে কিনে নিত। তা আরবদের রাজা কীভাবে চলতো? হয়তো এই বণিকদের কাছ থেকে ট্যাক্স নিয়ে চলতো, তাই না? আর আমাদের রাজা কীভাবে চলতো? সব জায়গা থেকে পেতো, ট্যাক্সও পেতো, ট্রেড ট্যাক্সও পেতো, এগ্রিকালচারও পেতো, প্রচুর পেতো। আমাদের রাজাদের মধ্যে না, এই জায়গার মধ্যে আবার একটা রাজা ছিল, একটা জায়গা ছিল যেখানে কি ছিল না, ওরকম চাষবাস হতো না, রাজা প্রবলেমে পড়ে যেত, সেটা হচ্ছে মহারাষ্ট্র। যেই সব রাজাগুলো পুরো মানে ফুলে ফেপে উঠছে, কেন এগ্রিকালচার আছে, আর আমাদের এখানে মহারাষ্ট্রের কী হতো, ওখানে এগ্রিকালচার হতো না, রুখা জমি, কিন্তু রাজা তো ওখানেও ছিল, রাজার মাথায় তো হাত হতো, এইভাবে তো কী করা যায়। তো রাজা বলতো ঠিক আছে, তাহলে যখন এগ্রিকালচার হচ্ছেই না, এত যখন আমাদের খেতে তো হবে, জিনিস তো জোগাড় করতে হবে, তাহলে কী করতে হবে, চলো অন্য রাজ্যে কী করি, আক্রমণ করি। তো ওরা প্রত্যেক বছর ওই ঠান্ডাকালে ওই সময় বেরোতো, আর এসে পরে কখনো এইদিকে আক্রমণ করতো, কখনো এইদিকে আক্রমণ লুট করে নিয়ে আসতো, কখনো এইদিকে আক্রমণ বাংলায় চলে আসতো আক্রমণ করে, যেগুলো মারাঠা বলি, যারা আমাদের বাংলায় ঢুকলে ওদেরকে আমরা বর্গী বলি। বর্গী আক্রমণ করতো না, বর্গী এলো দেশে, তাই না? তো বর্গীরা কেন আমাদের দেশে আসতো? এই মহারাষ্ট্রের লোকেদের, মহারাষ্ট্রের রাজাদের বর্গী বলা হতো, মারাঠাদের। তো তারা কেন আসতো?
সেম কারণ যে জন্য আরবরা আসতো, ঠিক আছে? এগ্রিকালচার নেই তো, তোদেরকে চলতে তো হবে। তোরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আক্রমণ করতো, আর বাংলায় প্রচুর চাষবাস হতো, তাই বাংলা আক্রমণ চলতোই বছর পর বছর। এইসব আক্রমণ করতো, মাল ফাল লুটস করতো, নিয়ে চলে যেত, ঠিক আছে? আমাদের এখানে রাজার সাথে যুদ্ধ হতো, বুঝতে পেরেছি? তো যদি আমাদের নিজের লোক এমনি করতে পারে, তাহলে এরা তো কে, ঠিক আছে? স্ট্রাকচার তৈরি হচ্ছে, ঠিক আছে? তো এবার আমরা জানবো যে প্রথম আমরা জানবো যে আরবরা ভারত থেকে কি কি নিয়ে যেত, ঠিক আছে? আর আরবরাও আমাদেরকে কি কি দিয়ে যেত। তা আমরা লিখব, কি লিখব? আরব, লিখব ইন্ডিয়া এক্সপোর্ট অ্যাট দ্যাট টাইম, দিয়ে পয়েন্ট দিয়ে লিখব ইন্ডিয়া সেই সময় কী কী এক্সপোর্ট করতো। কী কী কেউ বলতে পারবে? সবাই প্রথমে মশলা বলবে। যে আরব ইন্ডিয়ার ফেমাস কী ছিল সেই সময় যারা আরবরা নিয়ে যেত? প্রথমে লিখব স্যান্ডেলউড, মানে চন্দন কাঠ। বাংলায় লিখে নাও, সুবিধা হবে, পরে বাড়িতে ডিকশনারি দেখে থেকে ইংলিশ করে নেবে। তো হচ্ছে চন্দন কাঠ, কমা দিয়ে কর্পূর যে হয় না, লং, এলাইচ, মশলা, বাঁশ, হাতির দাঁত, সীসা, কালো মরিচ, ইটিসি। এগুলো আরবরা আমাদের এখান থেকে নিয়ে যেত টাকা, সোনা দানা বা রূপো দিয়ে, বা আমাদেরকেও কিছু জিনিস দিয়ে। বাটার সিস্টেম মানে কি, বিনিময় প্রথা, কিছু দিয়ে কিছু নেওয়া। এবার তোমরা বলো যে বাঁশ নিয়ে যেত কেন, তাই না? এখন মনে হচ্ছে তো বাঁশ আমাদের আজকে সব থেকে ইম্পর্টেন্ট কি, আজকে আমাদের আয়রন এজ, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে লোহা। তা আজকে লোহা যে রোলটা প্লে করছে, আজ থেকে 1,500 বছর আগে সেটা বাঁশ সেই রোলটা প্লে করতো। আজকে যে জায়গায় লোহার ব্রিজ আছে সেই জায়গায় বাঁশের ব্রিজ হতো। আজকে যে জায়গায় লোহার যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো তৈরি হতো বাঁশ দিয়ে, এখনও হয়। কুতুব মিনার তৈরি করার আগে কুতুব মিনারের মতো একটা বাঁশের স্ট্রাকচার ওরা করেছিল নিশ্চয়ই, তবেই চাপতে পেরেছিল কুতুব মিনার অবধি, তাই না? তো ভাবতে হবে বাঁশ সব থেকে ফেমাস ছিল কোথায়? মায়ানমারের বাঁশ। সেই সময় মায়ানমারের বাঁশ এতই ফেমাস বা এতই শক্ত যে ওই বাঁশে দিয়ে যদি তুমি গুলি মারো তো বাঁশের এপার ওপার যেত না, এত শক্ত, এত ইয়ে। হবে যায়? হ্যাঁ হ্যাঁ, এত ফেমাস, ওই জন্য ওইসব বাঁশগুলো ওরা নিয়ে যেত, স্ট্রাকচার তৈরি করতে হতো, অনেক কিছু তৈরি করতে হতো। এখনকার যেমন লোহা, তখনকার ওটা বাঁশ ছিল, ঠিক আছে? বাঁশ, যদি বাঁশ হবে তো বাঁশ গাছও হবে। বাঁশ গাছ দিয়ে কী হয়, যেমন অনেক কিছু জিনিসও তৈরি হয়, যেমন কাগজ ফাগজও তৈরি করা হয় তার পাতাগুলো দিয়ে পরে, ঠিক আছে? আগে বেশিরভাগই কী ছিল, মাটির ঘর ছিল, টালির ঘর ছিল, পোয়ালের। তো ঘর পুরো স্ট্রাকচার বাঁশ দিয়ে তৈরি হতো, তাই না? অনেক ইম্পর্টেন্ট ছিল ভাই, ঠিক আছে? বাঁশের কেল্লা কে তৈরি করেছিল? তিতুমি, হ্যাঁ, বাঁশের কেল্লা ওই তো অবির বাড়ির কাছে। এবার লিখব ইন্ডিয়াতে তারা কি দিত, আরবরা যে আসতো তারা ইন্ডিয়াতে কি দিত, কি দিয়ে এইসব জিনিস নিয়ে যেত। তাহলে আমরা আগের পয়েন্টে কি লিখলাম? এবার লিখব ইন্ডিয়া ইম্পোর্টেড অ্যাট দ্যাট টাইম। কার থেকে? আরব। কারণ আরব ছাড়া তখন তো ইউরোপ থেকে তো কেউ চলে আসতে পারবে না। আর ভাস্কো ডা গামা তখন জন্ম হয়নি, 1498, তার ধরলাম 20 বছর 30 বছর আগে জন্ম হয়েছে, তাই না? ভাস্কো ডা গামা তখন জন্ম হয়নি, তার ঠাকুমারও জন্ম হয়নি, তার কারো জন্ম হয়নি। আমি অনেক আগেকার কথা বলছি, আর আমরা অলরেডি চলে গেছি অনেক আগে, তাই না? মাইন্ডকে এখন এখানে ফিরে আনা যাবে না, আমরা এখন থাকবো ওখানেই পড়ে আছি। ভারতের সাথে ব্যবসা চলছে, যেমন বাহুবলী সিনেমাতে দেখিয়েছে, কোনো সিনেমাতে দেখিয়েছে, আমরা ওই দিকে চলে গেছি। এখান থেকে ভারত থেকে ওরা দিত, ভারতকে যেগুলো দিত সেটা হচ্ছে মদ, লিখব তরবারি, মানে হচ্ছে ছুরি তরবারি, ঘোড়া, উট, খেজুর, রেশমের কাপড়, জেমস মানে কি? রত্ন,
তো আমরা দেখছি ওরা আরও, আর এর সাথে যদি এগুলো যদি কিছু দিয়ে ড্রেড করতো তো এগুলো করতো, আর যদি মানে বাটার সিস্টেম না করতো বা বিনিময় প্রথা না করলে তখন তো সোনা জানা দিয়ে নিয়ে নিত। তাহলে ইন্ডিয়া কত সোনা এখানে পেত ইন্ডিয়া। যদি ইন্ডিয়াকে সোনার পাখি বলা হয়, দ্যাটস মিন এই নয় যে ইন্ডিয়াতে প্রচুর সোনা ছিল, সোনা তৈরি করার মতো এই অ্যাটমসফিয়ার ছিল, ভালো করে বুঝবো, ঠিক আছে? মানে আমরা বলি না না এই ছেলেটা রত্ন, সত্যি। তো দ্যাটস মিন এই নয় যে ছেলেটার গায়ে সোনা ফোনা এগুলো চিপকানো আছে। মানে কি, মানে ছেলেটার মধ্যে কোয়ালিটি আছে যে কোনো সময় ও রত্ন পারচেস করতে পারবে, ও এমন কোয়ালিটি আছে, তাই না? ও ভবিষ্যতে অনেক বড় হবে, যে রত্ন ওর কাছে অ্যাজ এ সেন্স, ঠিক আছে? তো ইন্ডিয়াকে সোনার পাখি বলা হয়, দ্যাটস মিন এটা নয় যে ইন্ডিয়াতে অনেক সোনা আছে, মানে সোনা তৈরি করার যে কোনো সময় তার মধ্যে কোয়ালিটি আছে, এমন এমন জিনিস ভারতে আছে, ঠিক আছে? সোনার থেকে মূল্যবান জিনিস ভারতে আছে। পৃথিবী যদি ধ্বংস হতে চলে যায়, আর তখন যদি মানুষের দলে কিছু চাষবাস হয়নি, তো খাবার আগে হবে না সোনা আগে হবে? খাবার, যেটা ইন্ডিয়া প্রডিউস করবে, কিন্তু আরব সেটা পারবে না, আমেরিকাও সেটা পারবে না। জমি আর নদী কোথায় আছে? ইন্ডিয়াতে আছে, যতই করুক। ইসরায়েলও সেটা পারবে না, সেটা আফগানিস্তানও হবে না। সবাই বলছে ইসরায়েলে ভালো ইরিগেশন সিস্টেম আছে, ইসরায়েল ইজ আ গুড ইরিগেশন সিস্টেম। আমি কি বলেছি? ইরিগেশন সিস্টেম, ঠিক আছে? আর ভগবান আমাদেরকে জল দিচ্ছে, দুটোর মধ্যে হিউজ পার্থক্য ভাই, তাই না? ওটা তো আর্টিফিশিয়াল। আর ভগবান আমাদেরকে একটা সময় আসছে বর্ষাকাল ঝুড়িয়ে বৃষ্টি দিয়ে দিচ্ছে, যাও চাষ করো, এটা কোথাও দেয় না, ঠিক আছে? তো এটা আমাদেরকে ভগবান দিয়েছে, তা আমরা ইরিগেশন সিস্টেম লাগবে না, আমরা এখনও বর্ষার জলের উপর নির্ভর, তাই না? তো এটা একটা প্লাস পয়েন্ট তো ইন্ডিয়ার ক্ষেত্রে, না? তা আমরা বুঝলাম। এইবার তা আমরা কী কী ক্লিয়ার হলো আমাদের এখানে? ইন্ডিয়াতে কেন আসতো, আরবরা কোথায় থাকতো, তারা ইন্ডিয়াতে কিভাবে আসতো, আসার কারণ, সব আমরা মোটামুটি স্ট্রাকচার বুঝে গেছি, ঠিক আছে? আর কিছু বলতে হবে না? পরিবহন মাধ্যম অ্যাট দ্যাট পয়েন্ট ওরা এখান থেকে বা এইসব এতটা পর্যন্ত আসতোই, এইসব জায়গা, ঠিক আছে? তারপরে এখান থেকে যেগুলো অ্যাচিভ করতো এইভাবে ওরা নেমে যেত জলপথে, কারণ এই দিকে এগুলো অনেকগুলো দুর্গম এরিয়া ছিল, অনেক রকম খারাপ সে সময় ছিল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই ট্রেড রুটটা ওরা ইউজ করতো, এই ট্রেড রুটটা শ্রীলঙ্কা থেকে শুরু করে যার সাথে ইউজ করতো, এই ট্রেড রুটটা ইউজ করতো। তাহলে এখান থেকে জিনিসটা কম হতো, ইন্ডিয়াতে এখান থেকে তো আসতো। ইন্ডিয়া এই যে খাম্বাত বা এইসব জায়গা থেকে এগুলো থেকে ট্রেড যখন করে, আমাদের তো দেখি হরপ্পা সভ্যতা থেকে করে, ইরানের সাথে মেসোপটেমিয়ার সাথে করতো না, তারা ট্রেড করতো না? এই হরপ্পা সিবারের তো কোথায়, ওরা এখান থেকে এখানে তো মেসোপটেমিয়া এদিকে চলে যেত, এইটুকু। তো এইভাবে যাওয়া যায়, কিন্তু সেটা ইউরোপের সাথে না, বুঝতে পেরেছি? এরা কেন এই দিক থেকে এত দুর্গম পাহাড় পার করে আসবে? ওরা এখান থেকে যাবার যখন মালাবার থেকে এইভাবে চলে যেত না, রুট আমাদেরকে জানতে হবে, এটা ফার্স্ট রুট ছিল। তাই মুসলিমদের সাথে ইন্ডিয়াদের প্রথম পরিচয় আর বণিক হিসাবে কোথায়? মালাবার উপকূলে, ঠিক আছে? বুঝতে পেরেছি। এবার আমরা হিস্ট্রিতে যাচ্ছি, যে ঘটেছিল কি যার ফলে ওরা আসবে ইন্ডিয়াতে, ঠিক আছে? যেগুলো বলবো সেগুলো সব লিখতে থাকবে শোনার সাথে সাথে। তো প্রথম হবে আরবরা সিন্ধু বিজয় করবে, তাই না? আরব কনকিয়ার্ড সিন্ধু, এই যে কথাটা হয় তখন দেখেছি 712 AD একটা কোয়েশ্চেন আসে মাথায়, তাই না? সিন্ধু বিজয় কে করে? মোহাম্মদ বিন কাসিম, এই যে কথাটা আসে, ঠিক আছে? আর কার রাজা, কোন রাজার কথা আছে একটা? হ্যাঁ না, ইন্ডিয়াতে কোন রাজার কথা আছে যার সাথে ঝামেলা হয়? রাজা দাহির, মনে আছে না? দাহিরের সাথেই তো মেন ঝামেলা। তো দাহির দ্যাট টাইম কোন জায়গায় থাকবে? দাহিরের রাজ্য কোথায় থাকবে? এই এরিয়াটা ধরে নিলে, ঠিক আছে? দাহিরের রাজ্য আমি ধরলাম, ঠিক আছে? তো এই যে এই পার্টটা সিন্ধ, এই যে সিন্ধ অঞ্চলটা, এখানে দাহির হচ্ছিল, দাহির নামে এক রাজা ছিল, ঠিক আছে? এই অঞ্চলে দাহির নামে একটা রাজা ছিল।
কিন্তু আমি প্রথম কোয়েশ্চেন করি যে দাহির নামে যে রাজাটা, উনি কোন বংশ থেকে বিলং করতো? যে হিন্দু ছিল না মুসলিম ছিল না খ্রিস্টান ছিল, কি ছিল? উনি হিন্দু প্লাস ব্রাহ্মণ ছিল রাজা দাহির। আর তার যে বাবা ছিল, তার বাবার নাম কি ছিল? চাচ। সব এগুলো কিন্তু নোট হবে, ঠিক আছে, শুধু শুনলে হবে না। তাহলে রাজা এখানকার অ্যাট দ্যাট টাইম ওই 600 খ্রিস্টাব্দ এডিতে বা এই সময় এখানে সিন্ধ অঞ্চলে, ভারত তখন তো বিভিন্ন পার্টে ভেঙে গেছে, এইসব জায়গায় অন্য রাজা আছে, এখানে অন্য রাজা আছে, তখন আমরা দেখলাম তাই না, সাউথে রাষ্ট্রকূট আছে, এগুলো সব ভাগ হয়ে গেছে, এখানে পাল সেন আসবে তাই না, পরে পাল সেন শুরু হবে। তো এখানে এই যে সিন্ধ অঞ্চলটা, সেখানে যে রাজাটা এক্সিস্ট করতো, সে রাজাটার নাম ছিল দাহির, ঠিক আছে। আর দাহিরের যে বাবা ছিল তার নাম ছিল চাচ। এই যে আজকে যে হিস্ট্রিটা বলছি, এই হিস্ট্রিটা পুরো 600 থেকে, আজকের হিস্ট্রিটা লিখবো 600 থেকে 712 এডি আমরা হিস্ট্রি জানছি, এতটা কভার করছি। কোন পার্টটা? ইন্ডিয়ার এই পার্টটা, ঠিক আছে। কি বুঝলাম তাহলে? চাচ ওর বাবা ছিল। এই চাচকে নিয়ে একটা বুকস লেখা হয়, যেটার নাম হচ্ছে চাচনামা, তাই না? তো কোয়েশ্চেন দেয়, হু রোড দ্য চাচনামা? কে চাচনামা বইটা লিখেছিল? কেউ বলে আননোন রাইটার, অনেকে দিক দিয়ে বলে এক অজ্ঞাত ব্যক্তি, আননোন রাইটার, যার নাম জানা যায়নি, উনি চাচনামা লিখেছিলেন। তো চাচনামাতে কী থাকবে তাহলে? নিশ্চয় আরবরা, এই যে আরবদের সিন্ধু বিজয়, এই ঘটনা থাকবে। কার নিয়ে চাচনামা, কার নিয়ে লেখা থাকবে? নিশ্চয়ই চাচ কে ছিল? দাহিরের বাবা। এগুলো আমার স্ট্রাকচার করে নিই। আর যে লোকটা লিখেছিল, আরেক রেফারেন্সে যে নাম পাই, সে হচ্ছে দ্য চাচনামা রিটেন বাই আলী আহমেদ চাচ। এই চাচনামাতে আলী আহমেদ লিখেছে, অনেকে বলে এটা আননোন রাইটার, ঠিক আছে। তো আননোন রাইটারও লিখে রাখতে পারি, বিভিন্ন রেফারেন্স, কেউ বলে আননোন রাইটার, কেউ বলে এটা আলী আহমেদ। তো আলী আহমেদের লেখাতে আমরা বলতে পারছি যে ভারতের সব থেকে, অ্যাট দ্যাট টাইম ভারতের সব থেকে বড় রাজা ছিল কে? চাচ। উনি অ্যাজ এ তার কম্পেয়ার আমরা লিখেছি, ঠিক আছে। তো বুঝলাম। তা আমরা এখন স্ট্রাকচার, যে এইসব জায়গায় সিন্ধ অঞ্চলের রাজা ছিল দাহির, ঠিক আছে। আর দাহিরের যে বাবা ছিল তার নাম ছিল চাচ, আর তাকে নিয়ে একটা বই লিখেছিল আলী আহমেদ, কি বলে আলী আহমেদ, যে বইটার নাম ছিল চাচনামা। আর চাচনামা, অনেকে বলে এটা আননোন রাইটার পাওয়া যায়নি। তো এই চাচনামাতে এই আরবদের সিন্ধু বিজয়, এই আরবদের ইতিহাস, এরা সেই দ্যাট টাইমের আমরা জানতে পারি। তাহলে লিটারেচার সোর্স কী পাই আমরা? চাচনামা পাই। আরও অনেক বই থাকে, তো আমাদের লিটারেচার সোর্স এই যে ইতিহাস জানাতে চাচনামা আমাদের অনেক হেল্প করে, ঠিক আছে, বুঝলাম। এবার আমরা অ্যাজ এ ক্যারেক্টারাইজ করি রাজা দাহিরকে। রাজা দাহির কেমন লোক ছিল? না, রাজা দাহির একজন হিন্দু ছিলেন, ব্রাহ্মণ ছিলেন। আর তিনি, দাহির হচ্ছে মানুষের কাছে খুব একটা পছন্দের রাজা ছিল না, একটা অপছন্দ রাজা ছিল। রাজা প্রচুর খামখেয়ালি ছিল, মদ ফদ খেত, খুবই মানে যেটা মাথা গরম, হট টেম্পার, মানে পাতি কথা, মানুষের কাছে কি ছিল না? পছন্দের ছিল না রাজা দাহির, ঠিক আছে। তাহলে আমরা ক্যারেক্টারাইজ কী বললাম? রাজা দাহির খুব একটা ভালো রাজা ছিল না অ্যাট দ্যাট টাইম, এবং কি মানুষের সুখে দুঃখে থাকা প্রজাদের থেকে অনেকটা উনি ডিটাচে ছিলেন। উনি শুধু মদ, এইসব মানে এইসব নিয়ে উনি ব্যস্ত থাকতেন অ্যাজ এ মানে। আর এর খারাপ থাকার আরেকটা বলা হয়, বিভিন্ন রেফারেন্স থেকে পাওয়া যায়, যে ইনি নাকি জ্যোতিষ প্রচুর বিশ্বাস করতেন, আর নাকি কোনো জ্যোতিষকে বলেছিলেন যে উনি যদি ওনার বোনকে যদি বিয়ে করেন, তাহলে ওনার অনেক প্রভাবপত্তি হবে, অনেক বেশি রাজ্য বিস্তার করবে, আরও ভালো হবে। তো উনি ওনার নিজের বোনকেও বিয়ে করেছিলেন। তো যেহেতু হিন্দু এসে এগুলো চলে না, তাই উনি মানে পুরো ইসের ক্ষেত্রে প্রচুর খারাপ হয়ে গেছিলেন, বুঝতে পারলেন? একটা খারাপ ওর ইসে পিকচারাইজ হয়েছিল তার ইসে। তাহলে আমরা চাচের হিস্ট্রি, আমরা দাহিরের হিস্ট্রি আমরা জানতে চাইছি। তো এগুলো বিভিন্ন রেফারেন্স থেকে পেয়েছি, আমিও বলছি না এইসব, সেখানে আমি তো দেখিনি, আমরা এখন গেছি ওই জগতে, কিন্তু কাউকে রেফারেন্স ছাড়া কিছু পাই না, তাই না? তো
এবার আমরা এখানে কি জানছি যে নেক্সট জানছি যে এইসব অঞ্চলে তো আমি যেভাবে এঁকেছি যে এই জায়গাটা তো এরকমও না, এখানে এগুলো না প্রচুর নদী ফদি দিয়ে ভর্তি, এখানে প্রচুর রিভার আছে এইসব, এখানে তো সিন্ধু আছে তাই না, সিন্ধু রিভার আছে এইভাবে এখানে আছে না। তাহলে সিন্ধু রিভারটা কার অঞ্চলে পড়বে? রাজা দাহির। ঠিক আছে, সিন্ধু রিভার আছে, আর অনেক ছোটোখাটো রিভার আছে। ঠিক আছে, তো আরবরা মাল নিয়ে আসবে এখান থেকে এতটা আসবে, তারপরে এখান থেকে রুট করে ইন্ডিয়াতে এভাবে বেরোবে। ঠিক আছে, যেমন রুট ছিল সেই সময়। কিন্তু সেই সময় প্রচুর জলদস্যুর কী হয়, উৎপাত বেড়ে যায়, প্রচুর জলদস্যু। কোথায়? এই দাহিরের অঞ্চলে। কারণ রাজা কি খামখেয়ালি, রাজা এখানে এত কিছু মাথায় খেলায় না। ঠিক আছে, তো কী হবে, নেগেটিভিটি তো বাড়বে, জলদস্যু যে এই দস্যুগুলো এরা প্রচুর বেড়ে যাবে। কার সময়? রাজা দাহিরের সময়। আর আরবের লোকরা কি করবে, ব্যবসা করতে যখন আসবে না এখানে আর এখানে যখন আসবে বা এখান থেকে কিছু যখন নিয়ে যাবে, তো কোনো একটা টাইম ওই যে যারা জলদস্যু থাকবে তারা কি করবে, লুটে নেবে তাদের জাহাজগুলো। ঠিক আছে, এ তো বিশাল প্রবলেম। ওরা ব্যবসা করতে, ব্যবসায়ী ওদের মেন মোটিভ, আর সেগুলো যদি ওদের লুটে নেয় কী হবে, শেষ, মাথা চাপড়াবে। তো এরা একবার দুবার হলো, তিনবার চারবার হতেই থাকছে, বারবার লুটে নিচ্ছে। কারণ যেমন রাজা ওরকম প্রজা হবে, যেরকম প্রজা হবে ওরকমই ডাকাত হবে, তাই না, জন্মাবে আর কি। রাজা যদি অযোগ্য থাকে তো কী হবে, প্রজারা উচ্ছৃঙ্খলা হবে, চোররা আশ্রয় পাবে, তাই না। তো এই নিয়ে আরব বণিকেরা তারা দাহিরকে লেটার লিখে একবার, যে দেখুন আপনার এরিয়াতে আমরা ব্যবসা করতে আসি, আমরা আপনার এরিয়া থেকে ট্যাক্স দিই, তাই না, ট্যাক্স তো দিতে হয় ওদের, ব্যবসা করতে এমনিতে দেবে না। কিন্তু তা সত্ত্বেও আমাদের সাথে এরকম যারা সামুদ্রিক ডাকু আছে বা যারা এই কিছু এই আমাদের এগুলো সব কেড়ে নেয়। তা আপনি ব্যাপারটা দেখুন। রাজা দাহির দেখে চিঠিটা, ছিঁড়ে ফেলে দেয়। ও তো আর নিজের মুডে থাকে, ও পাত্তা দেয় না, ঠিকই আছে। আবার বণিকরা আবার কি করে, আবার চিঠি লেখে আবার দেয়। ঠিক আছে, বণিক সংগঠন থেকে, চেম্বার অফ কমার্স থেকে তাদের, ঠিক আছে, বণিক সংগঠনের কাছ থেকে দাহির কাছে যায় লেটার। দাহির আবার দেখে, আবার ছিঁড়ে আবার ফেলে দেয়। ও তো নিজের ইসে মন দিয়ে ভাবছে যে তাহলে কি করা যাবে, যখন এখানে কাজ হচ্ছে না তাহলে আরব সংগঠনরা তাদের বাড়িই চলে গেছে, তাই না। আরবে যে পরে তারা তখন বলে, ঠিক করে যে এবার করা কী যাবে, এইভাবে তো ব্যবসা বাণিজ্য তো লাটে উঠে যাবে। তো বলে ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি। আরবের খালিফাদের মানে ধর্মগুরুরা আরব চালাতো, তখন রাজাও থাকতো, ধর্মগুরু থাকতো। তো ওদের বেশ ভালো মেলবন্ধন থাকতো, মানে আরবের যে হেড থাকতো তাদেরকে খলিফা বলা হতো। ঠিক আছে, ধার্মিক যারা হেড, যারা ইসলাম ধর্মকে কি করে, প্রচার করে, প্রমোট করে, ঠিক আছে, ইসলাম ধর্মকে সংরক্ষণ করে রাখে, ঠিক আছে, ইসলাম ধর্মকে মানে। তো এই যে ধর্মর দিক দিয়ে একটা হেড হয়, তাদেরকে খলিফা বলা হয়। আমরা পড়বো আজকে সব ডিটেলসই পড়বো, খলিফা কেন কীভাবে হলো সব বলবো, খলিফা বলা হয়। আর রাজা তো থাকবেই, স্থানীয় বিভিন্ন জায়গায় রাজা থাকবে, তাই না। তো রাজা আর খলিফা দুটো থাকে। তো এই সংগঠন যে পরে খলিফাকে বলে যে দেখো এরকম ব্যাপার, আমরা ওখানে যাই। এবার খলিফাকে বললো, খলিফা মানে ধর্মগুরু আরবদের, তাই না। ধর্মগুরু তখন বললো যে ঠিক আছে, একটা কাজ করো। খলিফা লেটার লিখে রাজা দাহিরকে যে এরকম ব্যাপার, আমি অ্যাজ এ রিকোয়েস্ট আমাদের এদের খুবই খারাপ হচ্ছে, তোমাদের যারা জলদস্যু এগুলোকে তুমি ব্যাপারগুলোকে দেখো। প্রথম টাইম লেটার লিখে ও আবার লেটারে কোনো গুরুত্ব দেয় না, ঠিক আছে। তো আবার খলিফা ভাবে হয়তো লেটার তার কাছে পৌঁছাচ্ছে না। একদিকে আরবের লোকেরা ভাবছে হয়তো এরা রাজা আমাদের কথা শুনবে না, রাজার কথা শুনবে, তাই না, খলিফাদের কথা শুনবে, তাই ওদেরকে দিয়েই বলাই। তো রাজাকে যখন খলিফা আবার সেকেন্ড টাইম লেটার লিখলো, লিখাতে তখন কী হলো, দাহির তো দাহিরের ওইসব কোনো যায় আসি না, বালাই নেই, ও আর নিজের ইসেই মত। তখন এই যে খালিফারা হয় তারা কি হয়, বাগদাদের যারা খালিফা, ঠিক আছে, তখন রেগে যায়। ওনারা বলে না এভাবে তো করলে হবে না, তাদের ব্যবসা মেন।
তো এরা সেই সময় তখন খালিফা রেগে যায়, আর বাগদাদের যারা সুবেদার ছিল মানে গভর্নর ছিল আল হাজাজ, ঠিক আছে, এই যে এখানকার একটা গভর্নর ছিল আল হাজাজ, ঠিক আছে, এই আল হাজাজকে অ্যাজ এ প্রান্তের একটা গভর্নর আল হাজাজকে চিঠি লেখে যে দেখো এরকম এরকম ব্যাপার, আরবদের সাথে আমাদের ইন্ডিয়াতে ব্যবসা করতে যাওয়ার ক্ষেত্রে বা এইসব ব্যবসা ক্ষেত্রে ওখানে লুট হয়ে যাচ্ছে, তো তাদেরকে জানিয়েছি, কিছু লাভ হয়নি, আর এটা তো একটা প্রান্তের গভর্নর, কাদের, খালিফাদের আন্ডারে, তো বলে দেখো ব্যাপারটা। আল হাজাজ ব্যাপারটা দেখে, আল হাজাজ একটা টিম তৈরি করে, ঠিক আছে, আর ওই টিমের সবথেকে ইয়ংগেস্ট পারসন একটা সেনাপতিকে অ্যাপয়েন্ট করে, ঠিক আছে, যে সেনাপতির তখন বয়স 14-15 বছর থাকে, ঠিক আছে, আর সেনাপতির নাম হয় মোহাম্মদ বিন কাসিম, ঠিক আছে, ওই সেনাপতিকে অ্যাপয়েন্ট করবে, তারপরে সেনাপতিকে অ্যাপয়েন্ট করে তারা আল হাজাজের নেতৃত্বে, সেনাপতির নেতৃত্বে, বিন কাসিমের নেতৃত্বে ওরা ওখান থেকে বেরোবে, আপাতত বেরোবে, এটা বুঝলাম, এই হিস্ট্রিটা বুঝলাম, একটু এখানে স্টপ রাখি, বুঝতে পেরেছি এতটুকু। এবার এখানে আমি যে গল্পটা বললাম, এখানে আর একটা গল্প আছে, যে গল্পটা হচ্ছে যে শ্রীলঙ্কা থেকে, ঠিক আছে, যে আরবদের এই যে আমাদের খলিফা, তারপরে রাজা, এদের জন্য কিছু বোঝাই করা, মানে নৌকাদের বোঝাই করা, অনেক ধনরত্ন, অনেক উপহার পাঠায় শ্রীলঙ্কার রাজা। তো যখন এটা নিয়ে যায়, যাওয়ার সময় কী হয়, এখানে দাহিরের অঞ্চলে লুট করে নেয়। তো যখন এখানে দাহিরের অঞ্চলে লুট হয় তখন কি হয়, তারা তো রেগে যায়, এবং কি যখন ওরা বলে যে দেখো তোমাদের অঞ্চলে লুট হয়ে গেছে, জিনিসগুলো খুঁজে দাও বা জিনিসটা দেখো, তো দাহিরেও বেশি মাথা ফাথা ঘামায় না, তো তখন তারা এইরকম একটা আক্রমণ করার চিন্তা ভাবনা করে, ঠিক আছে, এটাও একটা হিস্ট্রি আছে, তো ওটা আমরা স্লাইড, ওইটা আমি আগের বারে জোর দিয়ে বলেছিলাম, তাই না, এবারে হিস্ট্রি চেঞ্জ হতে আমার বেশি সময় লাগেনি। যাই হোক, আমরা বুঝতে পারলাম এটা। এবার যখন তারা আসবে, ঠিক আছে, তো এসে পরে প্রথম কি হবে ওদের সাথে, মানে হ্যাঁ, প্রথম কোয়েশ্চেন যদি এখান থেকে হয় যে আরবরা সিন্ধু বিজয় কেন করেছিল, তাহলে কি কোয়েশ্চেন অ্যান্সার কি হবে এখানে, তোমাকে যদি লিখতে দেয়, হ্যাঁ, কিন্তু তুমি কি রিজন লিখবে, প্রথমেই আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ব্যবসা ক্ষতি দেখাতে হবে। অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর তোমাদের লেখার মধ্যে এটাই থাকবে, এখানে প্রথমে বা পরেও সেরকম ধর্মের কোনো ছাপ যেন উঠে না আসে, সেটা আসবে অনেক পরে আসবে, ঠিক আছে, বারবার বলছি, অনেকে প্রথমে এটাই লিখবে যে তারা ধর্মর প্রচারের জন্য কি হয় ওখান থেকে এখানে চলে আসে, সেটাও একটা কারণ থাকতে পারে, কিন্তু সেটা প্রকৃত কারণ থাকবে না আমাদের খাতায়, ঠিক আছে, সাথে যখন খলিফা থাকবে একটা সাথে তো থাকবে যে ওইসব অঞ্চলগুলো যদি আমাদের হয় তাহলে ওখানে খলিফা ভাবে আমাদের ধর্মটা প্রচার হবে, বাড়বে, তাই না, তাদের যে মুসলিম ধর্ম বাড়বে, আর তার সাথে রাজা কী পাবে, আমি অঞ্চলগুলো থেকে পাবো বেশি ট্যাক্স পাবো, ওখানে তো এগ্রিকালচার হয় সব পাবো, তো দুটো তো কারণ থাকবে, সেগুলো পরে আসবো, কিন্তু মেজর কারণ কি থাকবে, প্রথম কারণ আমরা কি লিখবো, একদম তাদের ব্যবসা বাণিজ্য ডেস্ট্রয়, কি আরব ট্রেড, আরবদের ট্রেড যেখানে ওদের মেন ছিল সেটাই ওদের ডেস্ট্রয় হয়েছিল, কোয়েশ্চেন এসেছিল এটা, হ্যাঁ, ওই জন্য বলছি ইউপিএসসি। নেক্সট, এবার তারা যখন আসবে তার আগেও কিন্তু অনেকবার ভারত আক্রমণ করেছে, অনেক সেনাপতি বা অনেকে এসেছে আরবে, ঠিক আছে, যেমন 662 খ্রিস্টাব্দে আল হারিস এসছে, তারপরে 664 খ্রিস্টাব্দে আল মুলাব্বর ও এসছে, তারপরে আবদুল্লাহ এসছে, অনেকবার অনেকে এসছে, এগুলো আমাদের ইম্পর্টেন্ট না, ঠিক আছে, আমরা যেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসবে সেটা আমরা জানবো, সেটা হচ্ছে তো কে বেরোলো যুদ্ধ এখানে আসার জন্য, বিন কাসিম, কোন রাজার আন্ডারে, আল হাজাজ, ও একটা গভর্নর ছিল একটা প্রান্তের, সেটা ছিল বাগদাদের, ঠিক আছে, বেরোচ্ছে যাচ্ছে, তো প্রথমে এসে পড়ে কী হবে, ওরা এসে পড়ে নেওনের যুদ্ধ হবে, নেওন বলে একটা জায়গা হবে, সেখানে প্রথম অ্যাটাক করবে, ঠিক আছে, প্রথম হবে নেওনের ওয়ার, মানে কি নেওনের যুদ্ধ হবে, যেখানে অ্যাটাক করবে, আর কি হবে যেখানে অ্যাকচুয়াল প্রচুর বুদ্ধিস্টরা থাকতো, ঠিক আছে, তাদের এমনি শান্তিপ্রিয় মানুষ, ঠিক আছে, ওই বুদ্ধিস্টদেরকে ওখান থেকে তেড়ে দেবে, নেওন প্রথম দখল করে নেবে,
ফার্স্ট কী হবে? তো ফার্স্ট আরবরা যে অঞ্চল দখল করবে সেটা কী হবে? হ্যাঁ, কাসিমের নেতৃত্বে। কাসিম তো সেনাপতি থাকবে, মোহাম্মদ বিন কাসিম। তারপরে ওটা জিতার পর আবার একটা জিতবে সেওয়ান। তাহলে নেক্সট সেওয়ানে কী করবে? কনকিয়ার করে নেবে। সেওয়ানের পর নেক্সট হবে সিসমে জাটদেরকে মেরে দেবে, জাটদের থেকে উচ্ছেদ করে নেবে সিসম, জাটরা ওখানেই করতো। সিসম বিজয়, সিসমে এর থেকে জাটদেরকে উচ্ছেদ করে দেবে। কোন যুদ্ধে দাহির মারা যাবে জানিস? কেউ জানো? আর আরেক নাম কি তার? রও। তো তারপরে হবে ব্রহ্মবাদের যুদ্ধ হবে, যেটাকে আমরা বলতে পারি কি দ্য ব্যাটল অফ RAOU, রাওয়ের যুদ্ধ বা ব্রহ্মবাদের যুদ্ধ। হ্যাঁ, সিসমের পর হবে থার্ড হবে কি 1 2 3 4 নম্বর হবে কি ব্রহ্মবাদের যুদ্ধ, ব্রহ্মবাদ বা এটাকে ব্যাটল অফ RAOU, ঠিক আছে? দ্য ব্যাটল অফ সিন্ধ অঞ্চলে যুদ্ধ হবে, যেখানকার কে থাকবে? মোহাম্মদ বিন কাসিম থাকবে। আর মোহাম্মদ বিন কাসিম কি করবে? দাহিরকে তীর দিয়ে পরে কি করে দেবে? চোখ থেকে শুরু করে সব জায়গায় তীর ঢুকিয়ে দেবে, তীরে মানে পুরো শরীর তীর দিয়ে হয়ে যাবে, বুঝতে পারলি? পুরো মেরে অবস্থা খারাপ করে দেবে রাজা দাহিরকে। তো রাজা দাহিরের এখানে মৃত্যু হয়ে যাবে। আর রাজা দাহির লিখব, রাজা দাহির ওয়াজ দ্য ফার্স্ট হিন্দু মার্টিয়ার ইন মুসলিম ইনভেনশন। আর রাজা দাহিরই প্রথম কি থাকবে? হিন্দু মার্টিয়ার থাকবে, মানে কি শহীদ। রাজা দাহির ওয়াজ দ্য ফার্স্ট হিন্দু মার্টিয়ার ইন মুসলিম ইনভেনশন, ঠিক আছে? লিখে রাখবো। আর রাজা দাহিরের ওয়াইফ যে থাকবে, সে রাজা দাহিরের ওয়াইফ কি করবে? জহরব্রত পালন করবে, তাই না? আর যেহেতু জহরব্রত ওরাই থাকবে, ভারতের প্রথম ফার্স্ট জহরব্রত বলে অনেকে, যে রাজা দাহিরের ওয়াইফই ভারতের প্রথম ফার্স্ট জহরব্রত প্রথা প্রচলন বলছি, মানে করে আর কি, ঠিক আছে? তারপরে রাজা দাহিরের ছেলেকে ধরবে, জয় সিংহ নাম থাকবে, তাকে মুসলিমে ট্রান্সফার করাবে, ঠিক আছে? ওখানে হিস্ট্রিটা প্রায় এখানে মোটামুটি 600 থেকে 6000 থেকে 7000 লোককে মেরে দেবে যুদ্ধে, ঠিক আছে? তো এইভাবে কী হবে? 712 AD-তে কী হবে? ব্যাটল অফ রড হবে বা ব্রহ্মনাবাদের যুদ্ধ হবে, যে যুদ্ধে মোহাম্মদ বিন কাসিম কাকে হারাবে? রাজা দাহিরকে মারবে, ডিফিট করবে, ঠিক আছে? ঠিক আছে, তা আমরা এখন অবধি নোটটা তৈরি হয়ে গেছে যে আরবরা কীভাবে সিন্ধু প্রদেশে ঢুকলো। আরবরা সিন্ধু মানে এখানে ঢুকেছে, সিন্ধু নদী পার করেছে ওরা, ঠিক আছে? সিন্ধু বিজয় করেছে, ঠিক আছে? এখানে কিছু ভুলার মধ্যে কিছু কথা আছে, এমনভাবে বলেছি, ঠিক আছে? তো এবার আমরা জানবো যে আমরা লিখলাম ভূমিকা, লিখলাম কারা কারা জানলাম, আমরা জানলাম কারণ এখন অবধি, তাই না? কারণ জানলাম তো যে কেন করেছিল আরবরা সিন্ধু বিজয়, হলো। এবার কি জানবো তাহলে? কি হয়েছিল? তো প্রথম যেটা হয়েছিল, কারণ কি হয়েছিল না, ল্যাক অফ দ্য ইউনিটি ইন ইন্ডিয়া। না মানে এই ফলাফলের প্রথম যে ফলাফলটা হয়েছিল সেটা হচ্ছে ল্যাক অফ দ্য ইউনিটি ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার কী হয়েছিল? ইউনিটি, অখণ্ডতা কী হয়েছিল? আঘাত পড়েছিল প্রথম পর। এবার বলবে কী টাইপের? কী টাইপের? ওরা তো মাত্র সিন্ধ এইটুকু অঞ্চল দখল করেছিল, ঠিক আছে? বলে দিচ্ছি, ধরে নাও ইন্ডিয়াতে ওরা, ইন্ডিয়া সম্বন্ধে সবাই সব কিছুই জানতো, ওরা জানতো তার আগে ইন্ডিয়াতে অশোকের মতো একটা রাজা গেছে, তার আগে চন্দ্রগুপ্তের মতো রাজা গেছে, যে রাজা ওদের অঞ্চল দখল করে ফেলেছিল। ইরান, চন্দ্রগুপ্তের এখানে ইরান ছিল অঞ্চল, ওখানকার মেয়েকে বিয়ে করেছে, হেলেনাকে, ঠিক আছে? একটা রেলা ছিল ব্যাপারের মধ্যে, ঠিক আছে? তো সেই সময় বিদেশি বিয়ে করেছিল,
তাই না? আর এখন তো তোর তো মেদিনীপুরেই বিয়ে হচ্ছে না। এটা ভাবা যায়? হ্যাঁ, এদিকে তখনও মানে শেষ হয়ে গেছে আসলে। তখন ওই ডাইনেস্টিগুলোই চলছে যেগুলো আমরা পোস্ট অফ গুপ্ততে চললো, কিন্তু ওরাও দুর্বল হয়ে পড়ছে। তো ভারত হচ্ছে বিভিন্ন জায়গায় বিখণ্ডিত হয়ে আছে। আর এক্সাম্পল একটা দিচ্ছি, ধরে নাও তোমার কাছে 10টা বা 100টা তোমার কাছে কি আছে, কি বলি এক্সাম্পলে, হ্যাঁ না 100টা হয়ে গেল তোমার কাছে বাইক আছে, ঠিক আছে? 100টা বাইক আছে, কিছু লোক এলো এসে পরে তোমার দুটো বাইক, একটা বাইক নিয়ে নিল। তো এইটাতে এই যে ঘটনাটাতে, এই ঘটনাটা আমরা কি দুটো দিক দেখতে পাই। একটা দিক দেখছি, যদি আমার দিক দিয়ে দেখি যে একটা লোক এসে একটা বাইক নিয়ে গেল, তাও তো আমার কতগুলো আছে, তো ঝামেলা করা উচিত? একটা নিচে তো, ঠিক আছে? এটা এই দিকের মতামত। এর যদি উল্টো পিঠে দেখি, তাহলে ওই 100টা বাইকের মালিক, বুঝতে পারলি, ধরলাম আমি, তা আমার মধ্যে ওই ক্যাপাবিলিটি নেই যেটা আমি আমার একটা বাইককে ধরে রাখতে পারলাম না, তাই না? মানে ও 100টার মালিক, 100টা ঘরের মালিক বা 100টা বাইকের মালিক, কিন্তু একটা বাইককে কি হলো, ও ধরে রাখতে পারলো না। তাহলে কিসের মালিক? বুঝতে পারলি তো? এই দিকটা একটা এলো না, যে পাও তো একটাও তো ছাড়বে না, ও এতগুলো কষ্ট করে তৈরি করেছে, কিনেছে, কেউ একটা ছিনিয়ে নিয়ে নেবে। ওর একটা ছিনিয়েছে মানে কি, দুর্বল আছে, ও সব ছিনাবে এবার। তো এটাই ইন্ডিয়াতে শুরু হতে চলেছে, আরবের দেশ সিন্ধু বিজয়ের ফল। বুঝতে পারলি? আজ একটা অংশ ছিনিয়েছে, সেটা হচ্ছে সিন্ধ। এবার 1206 ঢুকবে, সুলতান ডাইনেস্টি ফর্মড হয়ে যাবে। আপাতত এখানে সব হিন্দু রুলার, তারপরে মুঘল আসবে, সব অঞ্চলই সব তাদের, মুসলিম রুলার ফাউন্ড হয়ে যাবে না? তাহলে এর ফলাফলের গুরুত্বটা কতটা ইম্পর্টেন্ট, যেটা তোমাদের কাছে এতদিন কিছু ছিলই না, জানতেই না, তাই না? শুরু কিন্তু এখানে হয়। ভারতে এতগুলো অঞ্চলের মধ্যে একটা অঞ্চল কি হলো, নিল। কোনো রাজাদের কোনো ভূক্ষেপ নেই, তারা ভাবছে একটা গেছে আমরা কি, আমরা দেখব। কিন্তু ওয়ার্ল্ডের কাছে কি খবর গেছে যে ভাই ওরা একটা কেড়ে নিয়েছে। এবার যখনই শুনবি গ্রামের একটা প্রতি লোকের কাছ থেকে একটা ঘর, অনেক ঘরের ব্যবসা আছে, প্রচুর, সব জায়গায় ঘর করে, যে একটা ঘর কেড়ে নিয়েছে একটা লোক, তখন তুই ভাববি কি ওর কাছ থেকে কেড়ে নিল, মাল্লা মানে দুর্বল আছে। বুঝতে পারলি কেসটা? তাহলে সবাই কাটার ধান্দা করবে, হবে তো, শুরু হবে, শুরু হয়ে গেল এখান থেকে আরব সিন্ধু বিজয়। এটা অনেক বড় স্ট্র্যাটেজিক পয়েন্ট ছিল ইন্ডিয়ার কাছে, অনেক বড় ব্যাক চলে গেছিলো, যার ফলে ভারতে মুসলিম ডাইনেস্টি শুরু হবে, আর যেটা কন্টিনিউ চলবে আফটার দ্য ইনভেনশন অফ কি, ইউরোপিয়ান, মানে ইংরেজরা আসার পর সেটা ভারতে থেকে যাবে ডাইনেস্টি। চারটিখানা ব্যাপার না, এর ফলাফলটা এটা যদি কোনো দিন আমাদেরকে মেন্সে লিখতে দেয়, বা আমাদেরকে কোনো দিন যদি ইউপিএসসি লিখতে দেয় বা মেন্সে দেয়, তো আমরা এটা পুট আপ করতে পারবো। এখান থেকেই শুরু হয়, ঠিক আছে? তো আমরা কেন লিখলাম ল্যাক অফ দ্য ইউনিটি ইন ইন্ডিয়ার যদি সবাই মিলে সেই সময় দাহিরকে সাপোর্ট করতো, বা দাহির যদি একটু এরোগেন্স দেখাতো, ঠিক আছে? দাহিরকেও যখন ছোটো ছোটো রাজ্যগুলো নিয়েছে ও ওই করেনি, ঠিক আছে? যায়নি, যে আগের যুদ্ধগুলো হয়েছে ওর দাহির প্রেজেন্টেই থাকেনি, ও হচ্ছে আস্তে আস্তে নিয়ে নিয়েছে দাহির কাছ থেকে, ঠিক আছে? তারপর আস্তে আস্তে কী হবে, পুরো জায়গা দখল হয়ে যাবে। তো যাই হোক, আমরা বুঝতে পেরেছি যে ইম্পর্টেন্সটা কী হলো এই যুদ্ধের। তো এই যুদ্ধের প্রথম কী হলো, যে ভারতের কী হবে, অখণ্ডতাতে আঘাত হবে। এই যুদ্ধতে মানে ভারতের যুদ্ধ মানে কি, প্রচুর লোকসান হয় না? যেমন একটা যুদ্ধ হয়েছিল আমাদের, দুটো যুদ্ধ হয়েছিল, একটা ছিল পলাশির যুদ্ধ, আর একটা ছিল বক্সার, আর একটা কী ছিল যুদ্ধ আমাদের, পলাশির যুদ্ধ, আর একটা ছিল মহাবিদ্রোহ। এই যে দুটো যুদ্ধতে ক্ষয়ক্ষতি না প্রচুর হয়েছিল, আর যেগুলো পেড করতে কাদেরকে হবে, ইন্ডিয়ানদেরকে, ওরা রেখেছিল, তাই না? তো ভারতে আরেকটা যুদ্ধ হয়েছিল যেটাতে প্রথম ক্ষয়ক্ষতি হয়নি সেরকম, সেটা হচ্ছে এই যুদ্ধ, ব্যাটেল অফ রাও।
বা বোম বানাতে পারে যুদ্ধ। এই যুদ্ধ এমন হয়েছিল যে যুদ্ধতে বাহ্যিক ক্ষয়ক্ষতি কিছুই হয়নি, কিন্তু আন্তরিক ক্ষয়ক্ষতি প্রচুর হয়েছিল, যেটা মানে বাকি সব যুদ্ধ থেকে আমাদের ইতিহাস চেঞ্জ করে দিয়েছে। নাহলে ইতিহাস তো অন্যরকম হতো না। আরবরা তার আগে কোনোদিনও ভারতে ইনভেনশন করেনি। আরবরা কি তাকে ছিল না? ছিল। প্রথমবার ইনভেনশন করে মানে আমাদের হিস্ট্রি চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার সুলতানি হিস্ট্রি ঢুকে যাচ্ছি। তার আগে আমরা মানে হিন্দু হিস্ট্রি পড়ছিলাম, ঠিক আছে? তারপরে আবার যখন ইংরেজ ঢুকবে, ইংরেজ হিস্ট্রি, ইংরেজও সময় মুসলিম যে শাসক থাকবে উনি ওই ভুলটা কিছু করবে নিশ্চয়, তাই না? কিছু একটা ভুল আটকাবে না, পড়বো আমরা, 3টে স্টেপে যাবে ওই ভুল। এই আজকে একটা ভুল পড়লাম, আর তখন একবার মুঘলদের সময় ভুল পড়বে একটা, ওই ভুলে ইংরেজরা প্রতিষ্ঠা মারবে, ঠিক আছে? এইগুলো হচ্ছে মাইল স্টোন ইতিহাসের। এগুলো হচ্ছে মানে কী বলবো, ওগুলো হচ্ছে পিলার। এখান থেকে এখানে এটা পিলার। এবার এখান থেকে ইতিহাস চেঞ্জ হয়, বুঝেছি? নেক্সট তাহলে আমরা 1 নাম্বার বুঝতে পারলাম তো, পয়েন্টটা ছোট কিন্তু অনেক কিছু কথা বলে। তা আমাদের ইতিহাস যদি আমরা মেন্সও লিখি, আমরা পয়েন্ট ছোট মানে লিখতে গেলে যে অনেক লিখে দেবো এরকম কিছু না, লিখো কম কথা, কিন্তু যেটুকু লিখবো কথা বলবে, কিন্তু ভাবাবে যে বলতে কী চাই, যে খাতা দেখবে সে কিন্তু সব বুঝতে পারবে। সে তুমি অনপড়ক, তুমি অনেক অ্যান্সার না জানতে পারো, সব জানে, ঠিক আছে, যে ছেলে কি বলতে চাইছে, ঠিক আছে? যখনই কোয়েশ্চেন এগুলো এইভাবে মাথায় থাকলে তোমার এমসিকিউ এখান থেকে কোনো বাদ যাবে না। আমাদের কিন্তু এমসিকিউ আসবে মেন্সেও, কিন্তু ইউপিএসসিতে এমসিকিউ তো আসবে না, বা প্রিলিমস মেন্সও এমসিকিউ, কিন্তু এমসিকিউ এখান থেকে ধরা পড়ে যাবে, ঠিক আছে? স্ট্রাকচার এভাবে তৈরি হবে। 1 লাইন তো একটাই, কিন্তু কত বড় কথা বলেছে লাইনটা, স্যার কিন্তু বুঝতে পেরে যাবে। ওইটা ভুলভাল কথাবার্তা, মানে তোমাদের তো তখন তো তুমি এই ভাবটা দিতে পারবে না। ওই জন্য আমাদেরকে একটা, আমরা বাংলায় যখন পড়তাম, বাংলায় আমাদের ভাব সম্প্রসারণ দিত, তাই না? এটা এত বড় লেখা থেকে থাকতো, ওটা থেকে ছোট কিছু লিখতে হতো, তাই না? বা ছোট কিছু লেখা থাকতো 2 লাইন, ওটা থেকে অনেক বড় লিখতে হতো। কেন দিত এটা? মানে এত বড় লিখে দিল, ওটাকে তুমি 2 লাইনে করো, বা 2 লাইনের লেখাটাকে এত বড় করো, কেন? কারণ হচ্ছে আমাদের যদি বাবরই বলি, বাবর থেকে মুঘল বা সুলতান, এরা 5000 বছর রাজত্ব করে গেছে, আর সেটা তুমি 4টে পাতায় লিখে দেবে। তো কি করে হয় ভাই? কি এটা কি মানে এটা সুস্থ মস্তিষ্কের কাজ? আরে ইতিহাস লিখতে গেলে তো সবই লিখতে হবে। এবার তুমি যদি বাদ দেবে তো কী বাদ দেবে? ওই জন্যে আমাদের ওইটা শেখাতো, প্রেসি ছোট করো, জিনিস সব থাকবে। তার একটা লাইনের উদাহরণ হচ্ছে এই লাইনটা যেটা লিখালাম আমি এখানে, কী বললাম, ল্যাক অফ দ্য ইউনিটি ইন ইন্ডিয়া, আরবদের ফলাফল। লাইন একটা, কিন্তু এটা কত বছর ইতিহাস বলে দিয়েছে, ঠিক আছে? কী বলতে চেয়েছে, এই সেন্সগুলো ডেভেলপ করতে হবে আমাদের, ঠিক আছে? নেক্সট 2 নাম্বার আমরা লিখব, আমরা একটা সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস জানতে পারি এখানে 2 নম্বরে, আগে পড়ে নাও তারপরে লিখবে, যে আরব দরবারে আরবদের কাছে প্রথম 0 আর দশমিকের জ্ঞান পাওয়া যায়। আরবদের কাছে ওয়ার্ল্ডকে আরবরা প্রথম 0 আর দশমিকের জ্ঞান দেয়। গুপ্ত যুগে আর্যভট্ট যখন দিয়েছে, তখন কি সেটা অ্যাপ্লাইড হয়েছে গুপ্ত যুগে? না, কেউ জানতো এটা আর্যভট্ট? এখন আমরা যেমন যে হিসেবে জানি, গুপ্ত যুগে তো ওর তো ওখানে ও তো পাবে না, পাত্তাই পাবে না। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এটা, যে যুগে তুমি থাকবে সেই যুগে তুমি পাত্তা পাবে না। যতদিন এপিজে আব্দুল কালাম বেঁচে ছিল, তোমাদের তো কারোর রেসপেক্ট ছিল না, জানতো একটা ভালো সায়েন্টিস্ট, আর যেই মারা গেল তারপর থেকে কি হচ্ছে জিনিসগুলো, কত রেসপেক্টের জায়গায় যাচ্ছে। তুমি আগে স্ট্যাটাস, ও বেঁচে থাকতে কোনো স্ট্যাটাস রেখেছিলে? বুঝতে পেরেছো তো? যখনই কোনো লোক মারা যাবে, যখন রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে ছিল সেই টাইমে ওর যত না প্রভাবপতি ছিল, কারণ সেই সময় অ্যাটমসফিয়ারটা ওরকম থাকবে না, জিনিসগুলো তারা দেখবে, জিনিসগুলো অ্যাক্সেস করবে, হ্যাঁ একটা অনেক রকম ব্যাপার থাকবে। আর এখন দেখো রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বুঝতে পারলে, কিছুদিন আগে আমাদের সাথে স্বামী বিবেকানন্দ ছিল, 100 বছর আগে,
তাই না? আজ কিন্তু নেই, কিন্তু আজকে থাকলে আমরা নর্মাল থাকতাম, নর্মাল ব্যাপার ভাই। হ্যাঁ, এখনও কেউ আছে তাকে আমরা পাত্তা দিচ্ছি না। যখন উনি জানবে ওর গল্প, আমরা আরও 100 বছর পরে চলে জানবো। তো নেক্সট হচ্ছে আমরা কি বললাম, শূন্যের আবিষ্কার আর দশমিকের জ্ঞান। কি করি আমরা জানতে পারি, ওয়ার্ল্ড জানতে পারে কাদের থেকে? আরবদের থেকে। আরব জানতে পারে কোথা থেকে? আর্য, মানে আমাদের ইন্ডিয়ার থেকে। তাহলে কি করছে, আমাদের ইন্ডিয়ার পেটেন্টগুলো কি হয়েছে, ওয়ার্ল্ড লেভেলে ছড়িয়েছে কারা? পরে এসে ইংরেজরা তাই করবে সেকেন্ড টাইম। ঠিক আছে, ইংরেজরা কিন্তু সেকেন্ড টাইম তাই করবে। আমাদের যত হিস্ট্রি আছে বা যত কিছু জিনিস আছে জ্ঞান, এটা ওয়ার্ল্ড লেভেলে কারা সেভ করবে, এটা আমরা জানতে কী করে পাই? কারণ যখন আমরা ওয়ার্ল্ড হিস্ট্রি পড়ি তখন ওয়ার্ল্ডে কি বলে যে যে আমরা শূন্য বেগের জ্ঞান আরব থেকে পেয়েছি। আরব কোথা থেকে পেলো? আমরা আমাদের হিস্ট্রি পড়ছি, আরব এখানে ইনভেনশন করেছে। আর আমরা এখন গুপ্ত পড়ছি, আমাদের এখানে তো আর্যভট্ট আগে দিয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের পেটেন্ট কী হচ্ছে, ওয়ার্ল্ড, আমাদের জিনিস ওয়ার্ল্ড লেভেলে কী হচ্ছে, ছড়িত হচ্ছে, কিন্তু স্প্রেড হচ্ছে কিন্তু অন্যের নাম দিয়ে। ঠিক আছে, যেটা সেকেন্ড স্টেপ বললাম না, এটা তো প্রথম ইনভেনশন। সেকেন্ড ইনভেনশন হবে কি, মুসলিমদের থেকে ইংরেজের এসে তাই করবে। বিভিন্ন আমাদের এখানে পেটেন্ট, আমাদের এখানকার পেটেন্ট থাকবে কি প্লেন, প্রথম এখানে তো করবে, এটা পরে রাইট ব্রাদার্স কী করবে, তাই না? তো আমাদের প্রচুর প্যাটেন্ট থাকবে যেগুলো পরে এগুলো সব নিজেদের নামে করে নেবে সব ইংরেজি। যাই হোক, এগুলো নিয়ে দুঃখ করে লাভ নেই, আমাদের মধ্যে ক্যাপাবেল আছে, আমরা আরও নতুন জিনিস তৈরি করে ফেলবো আশা করছি। হ্যাঁ, জোরে বল, শুনতে পাচ্ছি না। হ্যাঁ সত্যি, ইন্ডিয়াতে মানে ট্যালেন্ট, এত ট্যালেন্ট আছে ধারণার বাইরে ভাই, নষ্ট হয়ে যাচ্ছে না। নেক্সট হচ্ছে এই যে সিন্ধ অঞ্চলে না আমাদের অ্যাডমিনিস্ট্রেশনটা আরবিয়ান অ্যাডমিনিস্ট্রেশন হয়। আমাদের অঞ্চলে, আমাদের এইসব অঞ্চলে কিছু অ্যাডমিনিস্ট্রেশন, আরবদের অ্যাডমিনিস্ট্রেশন প্রতিষ্ঠিত হয়। তো আমরা প্রথমবার এই আরবদের অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমটাও আমরা কি করি, এখানে দেখতে পাই, তাই না? লিখব, বুঝলে? এগুলো হয় ফলাফল। এখানে ফলাফল কী হয়, যখন এগুলো এইসব অঞ্চল দখল করবে, কে দখল করবে? মোহাম্মদ বিন কাসিম। তো এইসব অঞ্চলে মোহাম্মদ বিন কাসিম কী করবে? এবার তো ওরা এইসব অঞ্চলে বিভিন্ন রকম, ওদের প্রথম অঞ্চল থেকে যা ট্যাক্স নেওয়ার একটা ধান্দা করবে, তার থেকে এখানে এইসব অঞ্চলে মুসলিম সাম্রাজ্যতে ওদের সাথে কে আছে? খালিফা আছে, ধর্মগুরু। তো ধর্মগুরু ধর্ম প্রচার তো করবেই, তো ধর্ম ছড়ানোর একটা ব্যাপার থাকবে, তো দুটোই চলবে। তা আমাদের মানে অনেকে বলে চাপ দিয়ে এখানে পুরো জায়গাগুলোকে কি করা হয়, মুসলিমে মানে ধর্ম বিস্তার করানো হয় এসব অঞ্চলে, তাই হয়েও যায় অনেকটা। তারপরে কি হয়, এখানে জিজিয়া কর অ্যাপ্লাইড করে, ঠিক আছে, জিজিয়া ট্যাক্স বা জিজিয়া কর অ্যাপ্লাই করে, জিজিয়া এবার এই যে জিজিয়া পড়লাম, এবার এটা আমাদেরকে অনেকবার পড়তে হবে। জিজিয়া হচ্ছে যারা অমুসলিম ছিল তাদেরকে ট্যাক্স দিতে হবে, কারণ তোমরা মুসলিম নাও, তোমরা মুসলিমের ট্রান্সফার যদি হতে পারো, কাউকে তো এত জোর জবরদস্তি করতে পারে না, তাহলে জিজিয়া থাকতো না, তাহলে তো মেরে ধরে করে দিত। জিজিয়া মানে কি, তুমি মুসলিম নও, ঠিক আছে, ট্যাক্স দাও। আর যদি তুমি চাইবে যে মুসলিম হয়ে যাও, তাহলে তোমাকে ট্যাক্স দিতে হবে না, ঠিক আছে। তাহলে জিজিয়া কর কী করতে হবে, এখানে অ্যাপ্লাইড করে দিতে হবে, যারা অমুসলিম তারা দেবে। বেসিক্যালি কতদিন হতো জিজিয়া? 12 দিন, 24 দিন, 48 দিন, তাই না? 12, 24, 48 এই দিনের কর থাকতো, 12 দিন পর পর কর দিতে হবে, মানে যারা ইনকাম অনুযায়ী হতো, বা 48 দিনের পর পর বা 24 দিনের পর পর কর দিতে হবে যারা অমুসলিম নেই তাদেরকে, ঠিক আছে। চাপ আছে। তারপরে তবে অনেক ছাড় ছিল, যেমন বাচ্চা, বিধবা, বয়স্ক, মেয়ে, তারপরে ব্রাহ্মণ, এদেরকে জিজিয়া কর থেকে বাদ দেওয়া হয়েছিল, এদের জিজিয়া কর লাগতো না, ঠিক আছে। যেমন ব্রাহ্মণ যারা ছিল, যারা বাচ্চা ছিল, যারা বিধবা ছিল, বা যারা বয়স্ক ছিল, বা লেডিস, এদেরকে কী করতো?
জিজিয়া কর দিতে হতো না, ঠিক আছে। তারপরে এখানে যেমন ট্যাক্স অ্যাপ্লাইড করে, কারণ এবারে এগুলো জিতেছে, জমিটা তারা কেটে নিয়ে চলে যেতে পারে না, এখানে লোকগুলো চাষ করবে, ওখান থেকে ট্যাক্স নেবে। কীভাবে ট্যাক্স নেবে? ট্যাক্স এদের রেট লেগেছিল 1/3 করেছিল, 2/5 করেছিল, যে 5 ভাগের 2 ভাগ ট্যাক্স ছিল, আবার কিছু কিছু জায়গায় 3 ভাগের 1 ভাগ ট্যাক্স ছিল, ঠিক আছে। ট্যাক্সের রেটগুলো এইভাবে করেছিল। কে করেছিল? মোহাম্মদ বিন কাসিম, ঠিক আছে। যে খালিফা এইসব করতে করতে এইসব করতে করতে কী হবে, যে এই অঞ্চলে খালিফা চেঞ্জ হয়ে যাবে। খালিফা যখন চেঞ্জ হবে, সুলেমান বলে একজন খালিফা হবে। তো সুলেমান যখন একজন খালিফা হবে, তো এরা তো আগের খালিফার লোক ছিল, তো খালিফাদের মধ্যে প্রচুর একটা ধর্মিক দ্বন্দ্ব লেগেই থাকতো। তো সুলেমান যখন খালিফা হবে, তখন আবার দাহিরকে ডেকে পাঠাবে। দাহির বলছে আমাদের কি বলে, মোহাম্মদ বিন কাসিমকে তাকে ডেকে পাঠাবে। বিন কাসিম যাবে, দিয়ে সেই সময় অনেকে বলে তাকে মেরে দেওয়া হয়। এখানে একটা গল্প প্রচলন আছে। না না না, যখন সুলেমান হবে তখন মারবে, ঠিক আছে। তো সুলেমান যখন হবে তখন একে মেরে দেবে সুলেমান, ঠিক আছে। এই মোহাম্মদ বিন কাসিম এনে মারার অনেক গল্প আছে। যেমন অনেকে বলে যে রাজা দাহিরের 2টো মেয়ে থাকবে, তো 2টো মেয়েকে ওরা কি করবে, রাজা কি বলে বিন কাসিম ওকে নিয়ে চলে যাবে, যে বলবে যে ঠিক আছে, তাহলে আমাদেরকে ডেকেছে যখন কি বলে আমাদের খালিফা, তা আমরা যেয়ে পড়ে খালিফাকে এই 2টো মেয়েকে গিফট দিয়ে দেবো, বুঝতে পেরেছো? তো বলে ঠিক আছে। তো এইভাবে ওকে নিয়ে চলে যায়, ঠিক আছে। নিয়ে যাওয়ার পর আর এদিকে মেয়েগুলো তো রাগ থাকবে, ওর বাবাকে মেরেছে, তাই না। তো ওকে যখন গিফট দিয়ে দেয় খালিফাকে, তখন খালিফাকে এই মেয়ে দুটো বলে যে আমাকে যে জন্য গিফট দেওয়া হচ্ছে, ঠিক আছে, এটা জাস্ট গল্প, জানি না সঠিক কি না, ঠিক আছে। তো আমাকে যে জন্য গিফট দেওয়া হচ্ছে, যে জিনিসের জন্য গিফট দেওয়া হচ্ছে সেটা আগেই ভোগ করে নিয়েছে এই মোহাম্মদ বিন কাসিম। তখন খালিফা পুরো রেগে যায় বলে তুমি এরকম একটা, আমরা খালিফা তো, তখন ও বলে ঠিক আছে, তাহলে ওকে ধরে নিয়ে ওকে বিন কাসিমকে ধরে নিয়ে ওকে মার্ডার করে দেয়। পরে জানতে পারে যে ঘটনা, বিন কাসিমকে মার্ডার করে দেয়, পরে জানতে পারে যে ঘটনাটা ভুল, তখন ওই মেয়েগুলোকে মেরে দেয়, ঠিক আছে। এইভাবে বিন কাসিমের লাইফটা, চ্যাপ্টারটা ক্লোজ করে দিলাম আমরা, ঠিক আছে। এতটা বুঝতে পারলাম। নেক্সট ব্রেকের পর